যুক্তরাষ্ট্র ছাড়াও প্রতিবেশী দেশের সঙ্গে নিজ স্বার্থ রক্ষা করে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার, মত বিশেষজ্ঞের। ভারত পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের তাগিদ। শিগগিরই রোহিঙ্গাদের তালিকা হালনাগাদে কাজ শুরু করবে প্রত্যাবাসন কমিশন। প্রস্তুত আরও 2টি ট্রানজিট সেন্টার। রাখাইনে শান্তি স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। গত 4 বছরে কমেছে 3 লাখেরও বেশি। রেজিস্ট্রেশন করেও অনেকেই দেয় না পরীক্ষা। বাল্যবিবাহ, শিশুশ্রমই ঝরে পড়ার কারণ। এবং এডিপি বাস্তবায়নে ধীর গতি। 9 মাসে মাত্র 37%। কোনো অর্থই ব্যয় করেনি দুদক। স্বাস্থ্য শিক্ষায় খরচ 2%। বিনিয়োগ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুক্তরাষ্ট্র ছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে সঠিক পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে নিজস্ব স্বার্থ রক্ষা করে পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার। মার্কিন ও পাকিস্তানি কূটনীতিকদের সফর সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধীরে চলো নীতি অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারলে ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। গত সপ্তাহের শেষ ভাগে 3 দিনের সফরে ঢাকায় আসেন 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। সচিব পর্যায়ের বৈঠকের পাশাপাশি উচ্চ প্রতিনিধি, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই মার্কিন প্রতিনিধি দল। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে এটিই প্রথম সফর। তাই এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ। শুল্কনীতি ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও 90 দিনের সময় চেয়ে ওয়াশিংটনে চিঠি পাঠিয়েছিল ঢাকা। সদ্য সমাপ্ত সফরেও একাধিকবার ট্যারিফ ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের উদ্যোগের বিষয়ে জানানো হয় মার্কিন প্রতিনিধিদের। ধীরে চলার এই নীতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। ভালো কৌশল বাংলাদেশ অবলম্বন করছে যে সরাসরি মানে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেই অনুযায়ী সরাসরি সাথে সাথেই পদক্ষেপ নেওয়ার জায়গা থেকে একটু সময় নিয়েছে। বাংলাদেশ যখন একটা প্রস্তাব রাখছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেটা আমরা দেখছি যে তাৎক্ষণিকভাবে সেটাকে নাকচ করে দেওয়া হয়নি। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে, আমাদের পার্মানেন্ট মিশন আছে, তাদের মাধ্যমে সে আলাপটা চালিয়ে যাওয়ার, কূটনৈতিক আলাপ চালিয়ে যাওয়ার একটা প্রয়োজনীয়তা থাকবে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে, এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্যে, এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে সকলের সাথে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। 5 আগস্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বেশ আগ্রহী ভূমিকায় পাকিস্তান। বুধবার 15 বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে বসে 2 দেশের পররাষ্ট্র সচিব। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক যোগাযোগে মনোযোগ প্রতিবেশীদের। তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা কি ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রভাব ফেলবে? বিশেষজ্ঞদের পরামর্শ, 2 প্রতিবেশীর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না, কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথেও যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। হয় ভারতের সাথে নয় পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি গভীর হয়। এখন যদি 2 দেশের সাথেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সম্পর্ক তৈরি রাখতে পারে এবং যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, আবার ওই দেশ দুটোরও স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হয় না, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ফরেন পলিসির দিক থেকে একটা দিক নির্দেশনা দেবে। এছাড়াও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আবার তাদের এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয়। তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মত সাবেক কূটনীতিকের।
1971 সালের 18 এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতিক পাড়ায় যাত্রা শুরু করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে ফরেন অ্যাফেয়ার্স দিবস। এটা কিন্তু মুক্তিযুদ্ধে একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অতিথিদের বক্তব্যে উঠে আসে দেশের কূটনীতিকদের গৌরবোজ্জ্বল আখ্যান। প্রবাসীদের সমস্যার সমাধানে দূতাবাসগুলোকে তৎপর হওয়ার তাগিদ দেন তৌহিদ হোসেন। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যার সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে, এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গলার কাঁটা হয়ে থাকা রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা। আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে, এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করি। যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপাদেয় হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অঞ্চলে যিনি, তার সাথে আমাদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নিজ দেশে ফিরতে রাজি রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করতে যাচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। পাশাপাশি আরও 2টি ট্রানজিট সেন্টার ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে শিগগিরই বুঝে নেবে কর্তৃপক্ষ। জনপ্রতিনিধিরা বলছেন, প্রত্যাবাসন শুরু হলে সংকটমুক্ত হবে কক্সবাজারবাসী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, আগামী ঈদ যেন রোহিঙ্গারা নিজ দেশে উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রায় 7.5 বছর আগে 2017 সালে মানবিক বিবেচনায় জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইনবাসীর সংখ্যা এখন 13 লাখের বেশি। উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছে 5 লাখের কাছাকাছি। বিপরীতে রোহিঙ্গা জনগোষ্ঠী দ্বিগুণের কাছাকাছি। এতে নানামুখী সংকটে কক্সবাজারবাসী। রোহিঙ্গা এখন আমাদের জন্য একটা বিশাল ধরনের একটা বোঝা। তা আমরা মনে করি সরকার চাইলে, যেহেতু একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটি যাতে অব্যাহত থাকলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এটি বাস্তবায়িত হলে আমরা মনে করবো আমরা এই উখিয়াবাসী অর্থাৎ কক্সবাজারবাসী একটা বড় ধরনের বোঝা থেকে মুক্ত হবো বলে আমরা মনে করি। সম্প্রতি প্রথম পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে ট্রানজিট সেন্টার। নতুনভাবে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি ট্রানজিট সেন্টার হস্তান্তর হচ্ছে শীঘ্রই। টেকনাফ ও ঘুন্দুমে আগে থেকেই প্রস্তুত আছে 2টি। আর প্রত্যাবাসনের জন্য সম্মত রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করার কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। 1,80,000 বলছে, আমার বিশ্বাস এটি 2 লাখের উপরে যাবে। কারো বাচ্চা কাচ্চা জন্ম লাভ করেছে, তো এটির একটি হালনাগাদের ব্যবস্থা করতে হবে, কারণ বাচ্চা কাচ্চা ফেলে তো কেউ যাবে না। মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও দেশটির রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি জানান, প্রত্যাবাসন নিয়ে জটিলতা থাকলেও আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে যেন ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি, রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে 2018 সাল থেকে নানা চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ, কিন্তু নানা অজুহাতে এখনও একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নির্বাচন সংক্রান্ত আলোচনায় বাকশালের গন্ধ পাচ্ছে বিএনপি। এমনকি দলটিকে ঠেকাতে চলছে নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা। শুক্রবার পৃথক সভায় অংশ নিয়ে এমন অভিযোগ তুলেছেন দলটির 2 শীর্ষ নেতা। অপরদিকে নির্বাচন প্রসঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়েই ভোটে যেতে প্রস্তুত তারা।
শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যের এক পর্যায়ে দলের নিবন্ধন ফেরতের প্রসঙ্গ তোলেন তিনি। পাশাপাশি কথা বলেন আসন্ন নির্বাচনে নিজেদের অংশগ্রহণের ব্যাপারে। উল্লেখ করেন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচনে যেতে প্রস্তুত তারা। এদিন বিকেলে চট্টগ্রামে মহানগর মহিলা দলের কর্মশালায় যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অভিযোগ তোলেন ভোট নিয়ে একটি গোষ্ঠীর বক্তব্যে বাকশালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে একটি গ্রুপ তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে দেশ যেন তাদের কথায় আবার সেই একদলীয় বাকশালী সুরের গন্ধ পাচ্ছি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানের দাবিতে সমাবেশ করে গণতান্ত্রিক পরিষদ। সেখানেও নির্বাচন নিয়ে অপচেষ্টা চলার অভিযোগ করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপির নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন বলেও সমাবেশে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। তবে বরাদ্দ বাতিল করতে পারছে না রাজুক। কারো নামে সম্পত্তি দলিল হলে বাতিলের পথ কেবল আদালতেই, এমনটাই বলছে প্রতিষ্ঠানটি। এদিকে প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজুক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন অনৈতিক কাজে সহযোগী হিসেবে রাজুক কর্মকর্তারা পার পেলে ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি ঘটবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত মার্চে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা। আসামির তালিকায় রয়েছেন রাজুকের 20 কর্মকর্তা। তাদের ধরতে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন অপরাধের সহযোগী হিসাবে রাজুক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা উচিত। ভাগটা তো আপনিও নিছেন, আর্থিকভাবে নিছেন, অত পদোন্নতির মাধ্যমে নিয়েছেন, নিয়েই তো আপনি সই করছেন। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, যে কর্মচারী তারা স্বাক্ষর করছে, যে কর্মকর্তারা স্বাক্ষর করছে, তারা অবশ্যই দায়ী না কেন? তোমাকে কি চাকরি দেওয়া হয়েছিল আরেকজনের চুরিতে সহযোগিতা করার জন্য? এদিকে অনৈতিকভাবে প্লট গ্রহণের প্রমাণ মিললেও শেখ পরিবারের বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজুকের। সংস্থাটির চেয়ারম্যান জানান, একবার দলিল হলে আদালতের নির্দেশনা ছাড়া বিকল্প পথ খোলা নেই। একবার যদি একটা দলিল হয়ে যায়, সেটা কিন্তু সর্বোচ্চ কোর্ট পর্যন্ত এটা বাতিল হয়ে যায়। এটা কিন্তু রাজুক চাইলেই বাতিল করে দিতে পারে না। বাতিল প্রক্রিয়াটা আমরাই করব, নির্দেশ আসলে সেভাবে। আর এগুলো অলরেডি এগুলো তদন্তাধীন আছে, কাজে এই মুহূর্তে আমাদের কার্যক্রম এগুলোর উপরে বন্ধ। শেখ পরিবার ছাড়াও পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। হ্যাঁ, তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা। গত 4 বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে 3 লাখেরও বেশি। চলতি বছরই পরীক্ষায় অংশ নেয়নি 1 লাখের মতো। এমনকি রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই বসছে না পরীক্ষার হলে। সাম্প্রতিক বছরগুলোতে পাশের হার বেশি থাকায় অনিয়মিত পরীক্ষার্থী হ্রাস পাওয়ায় কমেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। তবে বাল্যবিবাহ ও শিশু শ্রমের কারণে পরীক্ষার্থীর সংখ্যা নিম্নগামী জানিয়ে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা
এসএসসি পরীক্ষা। দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে। শুধু তাই নয়, পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা। পরিসংখ্যানে দেখা যায় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল 22,40,000। 4 বছরের ব্যবধানে চলতি বছর 3 লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা 19,28,000-এ নেমেছে। আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় 27,000 আর দ্বিতীয় দিনে 29,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাস দেখানোর যে রীতি ছিল, এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে পাসের হার অত্যন্ত বেশি হয়েছে। ফলে ওই যে দুটো ক্যাটাগরি, অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট, এই সংখ্যাটা অনেক কমে গেছে। তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা। ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক। রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে, ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে কোনো কাজে যুক্ত করতে চাচ্ছে। বিয়ে দেওয়ার পরে যেটি হচ্ছে যে একটি অংশ শ্বশুরবাড়ি বলছে যে বিয়ে স্কুলে যাওয়ারই দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, ফলে সে রেজিস্ট্রেশন করুক বা আপনার ফর্ম ফিল আপ করুক, সে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা রোধে শিক্ষার ব্যয় কমানোর পরামর্শ তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের 9 মাস পার হলেও মোটের ওপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। এর মধ্যে বরাদ্দের মাত্র 2.25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আর কোনো অর্থই ব্যয় করেনি দুদক। তবে বরাদ্দের 80% অর্থ ফুরিয়ে এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারে যখন ব্যস্ত সারা দেশ, তখন বেশ খানিকটা ধীরে চলনীতিতে চলছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সর্বশেষ মাসিক প্রতিবেদন, মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 36.65%। এই হার করোনাকালীন বিশেষ সময়ের চেয়েও কম। এ সময় সবচেয়ে বেশি বাস্তবায়ন হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। 9 মাসেই বরাদ্দের প্রায় 80% খরচ করেছে এই বিভাগ। এদিকে 9 মাসেও বরাদ্দের 1 টাকাও খরচ না করে নজির গড়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প বাস্তবায়নে দুর্দশার চিত্র স্পষ্ট স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে। বরাদ্দের মাত্র 2.29% ব্যয় হয়েছে এখানে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে এমন বেহাল দশা। অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচার, তো সেই বিষয়গুলো কঠোরভাবে বন্ধ করা হবে। তো এই কারণেই আসলে এই যে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। বরাবরের মতো বছরের শেষ সময়ে এসেও এবার বাস্তবায়নে গতি বাড়বে না বলেও মনে করেন তারা, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে ও কর্মসংস্থান সৃষ্টিতে। এডিপি বাস্তবায়ন করলে সেক্ষেত্রে কিন্তু অনেক কর্মসংস্থান হয় এবং যে অবকাঠামোগুলো তৈরি হয় সেটা কিন্তু প্রাইভেট সেক্টর সাপ্লাই করবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি আসলে সাপ্লাই দেবে। তো এই যে একটা বড় ক্যাপিটাল গুডের সাপ্লাই দেওয়া, তো সেটা যদি সীমিত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেসরকারি যে বিনিয়োগ সেটাও কিন্তু অনেকটা সীমিত হবে। চলতি অর্থ বছরে 1463টি প্রকল্প বাস্তবায়নে মূল এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2,26,165 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। IMF এর ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানেও ঋণের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপনের পর জুনেই IMF এর বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।
জানান এরপরও ঋণ না পেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবির রূপলের রিপোর্ট। 2023-এ 470 কোটি ডলারের ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রায় 2 সপ্তাহের ঢাকা সফর শেষে বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সম্মেলনও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওইটা দেখে সন্তুষ্ট। ওরা বলছে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনে গিয়ে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সেটা আমরা তুলে ধরবো। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে IMF। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে IMF এর টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকে হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্ত থাকে না। আমাদের মেন শর্ত থাকে কি জানি বলে বাজেট সাপোর্টের জন্য, এগুলো বেশি শর্ত। ওয়াশিংটনের সম্মেলন শেষে 29 এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। 2 জুন ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাদ জুমা রাজধানীতে কাফন মিছিল শেষে এ কথা জানান তারা। বলেন, সংকট নিরসনে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। কাফন মিছিল নিয়ে রাজপথে পলিটেকনিকের শিক্ষার্থীরা। শুক্রবার বাদ-জুমা রাজধানীর তেজগাঁও হলপাড়া মসজিদের সামনে থেকে শুরু হয় এই মিছিল। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেটে শেষ হয় কর্মসূচি। শিক্ষার্থীরা জানান, সমস্যা সমাধানে সরকারের প্রতি আস্থা রাখতে চান তারা। তারা এসএসসি দিয়ে আসছে, এসএসসি এবং এইচএসসি থেকে, আর জেনারেল থেকে আসছে। তারা কিভাবে আমাদের টিচার হতে পারে, কারণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা আমাদের জুনিয়র। তারা ল্যাব সহকারী থেকে এসে কোনোভাবে আমাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। কিভাবে তারা এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে আমাদের স্যার ডাকতে পারি। আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। মিছিল শেষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জানানো হয়, 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেই বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা। কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না, আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডিম মুরগির দাম কমতির বাজারে ক্রেতা স্বস্তি পেলেও কোণঠাসা অবস্থায় প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কেজিতে 20-30 টাকা কম দামে ব্রয়লার বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। এ অবস্থায় 1 মে থেকে খামারে বিনিয়োগ বন্ধের হুমকিও দিয়েছেন তারা। এ খাতের শীর্ষ সংগঠন BPICC বলছে, চাহিদা যোগানের সঠিক হিসাব না থাকাই এ পরিস্থিতির কারণ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ভোক্তা খামারির স্বার্থ রক্ষায় বিশেষ নজর রয়েছে তাদের। দামপট্টির বাজারে রাজধানীতে 1 কেজি ব্রয়লার মিলছে 160 থেকে 170 টাকায়। উচ্চ মূল্যের নিত্যপণ্যের বাজারে তাই মুরগি কিনে বেশ স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গত সপ্তাহে দাম তুলে এই সপ্তাহে তার সাথে কম বিদায় কাস্টমারের চাহিদা একটু বেশি। এরকম যদি থাকে তাহলে জনসাধারণ কিনে খাইতে পারবে। তবে ক্রেতাদের এই স্বস্তিতে বড় সংকটে পড়তে যাচ্ছে মুরগির বাজার। জাতীয় এই ক্রীড়াবিদ ও পোল্ট্রি খাতের এই উদ্যোক্তার সঙ্গে কথা বলে মিলছে এমনই আভাস। তাদের দাবি, উৎপাদন খরচের বেশ কমে খামার থেকে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমন লোকসানের হিসাব টেনে বেশি দিন চলা সম্ভব নয় বলেও জানান তিনি। ব্রয়লারটা বিক্রি করতে হচ্ছে প্রতি কেজিতে 25 থেকে 30 টাকা লস, এবং হলো যে আপনার ডিম বিক্রি করতে হচ্ছে প্রতি ডিমে
2 টাকা থেকে 2.5 টাকা লস। পোল্ট্রি ইউনিট আপনার ম্যানেজমেন্ট যে একটা সেক্টর তৈরি করতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট সেক্টর, কি করে এই পোল্ট্রি শিল্পকে বাঁচানো যায়। লোকসানি হিসাব মেলাতে না পেরে আগামী 1 মে থেকে খামারে নতুন করে বাচ্চা না তোলার ঘোষণা দিয়েছেন খামারিরা। সরকার যদি আমাদের দাবিগুলো আশ্বস্ত করে, পুঁজির নিরাপদ দিতে পারে, তাহলে আমরা প্রান্তিক খামার চালু রাখবো, তা না হলে আমরা নতুন করে খামারে বাচ্চা তুলব না। এদিকে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারের কাছে মুরগির মাংস ও একদিনের বাচ্চার চাহিদা যোগানের সঠিক হিসেব না থাকাকে দায়ী করছে এক খাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসি। অবশ্যই সারা বছরের সাপ্লাইটা স্টেবল হতে হবে। যখন সবকিছু ডকুমেন্টেশনের আন্ডারে আসে তখন কিন্তু প্ল্যান করা যায়। একটা খামার রেজিস্ট্রেশন হলো ভালো কথা, পরের বছর যদি রিনিউ না করতে আসে তাহলে বুঝবে খামারটা নাই, বাট আমি তো শিওর না যে খামারটা আছে কি নাই। আমার তো একটা এনশিওর্ড হতে হবে যে খামারটা আছে। কোনো প্ল্যানিং আসলে করা যাচ্ছে না প্রপারলি এই তার তথ্যগুলো না থাকাতে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভোক্তা খামারির স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিয়েই কাজ করছেন তারা। এই উঠানামা কিংবা এক জায়গায় খামারি মানে লস লাভের বিষয়টা, এটা আসলে একটু বিশ্লেষণ করা খুব কঠিন। খামারি সাস্টেন করলেই বাজারে যে অস্থিরতাটা, এই জায়গাটায় আমরা মিনিমাইজ করতে পারবো। সুতরাং তখন যেটা হবে উইন উইন সিচুয়েশন, যে খামারিও লাভবান হবে, ভোক্তাও লাভবান হবে। এই জায়গাটা আমাদের বেশ গুরুত্ব সহকারে আমরা দেখার চেষ্টা করছি। গত বছর এ সময় রাজধানীর বাজারে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 210 থেকে 230 টাকায়। বর্তমান মূল্যের চেয়ে যা 45 থেকে 60 টাকা বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের 60 থেকে 80% ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে বেশিরভাগ ভবনেরই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বহুতল ভবনে গড়ে ওঠা রেস্টুরেন্ট, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ বিল্ডিং কোড মানা হয় না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ডিজাইন অনুমোদন নিলেও মালিকেরা ইচ্ছে মতো নির্মাণ করেন বহুতল ভবন। নিয়ম অনুযায়ী নির্মাণকালে ভবনে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপনের কথা থাকলেও তা অনুপস্থিত। প্রায় 80% আপনার আবাসিক ভবন ওনারা অগ্নি ঝুঁকির মধ্যে আছে, কেননা এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেগুলো ভবন করার সময়ে এগুলো করার কথা, সেই জিনিসগুলো তা ওনারা করছেন না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার সংকট, এর মাঝে অনেক বহুতল ভবনে গড়ে উঠেছে একের পর এক রেস্টুরেন্ট, যেখানে রান্নার কাজে ব্যবহার হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার। বড় বিপর্যয় ঠেকাতে এখনই তদারকির তাগিদ সংশ্লিষ্টদের। অগ্নি নির্বাপনের যে আলাদা স্টেয়ার, যেটা আলাদা তো স্টেয়ার থাকা দরকার, সেটা নেই। সেই নিরাপত্তা ডোর যেটা আচ্ছা অগ্নি নির্বাপনের যেটা 2 ঘন্টা অ্যালার্মিং যেটা করতে পারে, সেই ডোরও কিন্তু কেউ ইউজ করছে না। ভবন নির্মাণকালে সব বিষয় তদারকিতে সিডিএর পাশাপাশি ফায়ার সার্ভিসের দায়িত্ব থাকলেও রয়েছে সমন্বয়হীনতা, আর তাই সরকারি সংস্থাগুলো দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। আমরা প্রতিটা বিল্ডিংয়ে অনুদান দেওয়ার ক্ষেত্রে 10 তলা থেকে 10 তলার উপরেরগুলো এগুলো ফায়ারের একটা ক্লিয়ারেন্স লাগে, মানে ফায়ারের ক্লিয়ারেন্সটা আনতে হয়, আনলে তার সে কিন্তু প্ল্যান পায়। আমরা কিন্তু কন্ডিশন ওটা লেখা থাকে যে ফায়ার, কিন্তু ওদের সঙ্গে দেখা যাচ্ছে যে তারা ফায়ারে কোনো ভূমিকা নেয়, ফায়ারের কোনো ছাড়পত্র তারা আনতে পারে না। 60 বর্গ মাইল আয়তনের চট্টগ্রাম মহানগরে বর্তমানে সিডিএর অনুমোদিত 4,01,721টি বহুতল ভবন রয়েছে। অগ্নিঝুঁকি কমাতে বহুতল ভবনগুলোতে যেমন রেস্টুরেন্ট সরাতে হবে, তেমনি স্থাপন করতে হবে অত্যাধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র। একই সাথে সমন্বয় করতে হবে সিডিএ, ফায়ার সার্ভিস সহ সরকারি সেবা সংস্থাগুলোর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মশার উপদ্রবে অতিষ্ঠ লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দারা। দিনেও বন্ধ করে রাখতে হচ্ছে দরজা জানালা। স্থানীয়দের অভিযোগ, শহরের ড্রেনগুলো পরিষ্কার না করায় পরিণত হয়েছে মশার প্রজনন স্থলে। কর্তৃপক্ষ বলছে মশক নিধনে নতুন ফগার মেশিন আনা হচ্ছে। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। সড়কের পাশে উন্মুক্ত ড্রেন, ময়লা আবর্জনা পূর্ণ পানিতে জন্ম নিচ্ছে মশা। এইসব পানির উৎস থেকে জনপদে ছড়িয়ে পড়ছে ক্ষতিকারক এই কীট।
লক্ষ্মীপুর পৌরসভা এখন মশার স্বর্গরাজ্য। ঘরে বাইরে 24 ঘন্টা মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। স্থানীয়রা বলছেন শহরের ড্রেনগুলো পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার না করায় মশার বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি রয়েছে নোংরা পানির দুর্গন্ধ। এ কারণে অনেকে দিনেও দরজা জানালা বন্ধ করে রাখছেন। মশা দিন কি রাত কি বাবুরে মশার জ্বালায় কোনো থান জানা। শুধু বাইর না, ঘরও থাকতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ডেঙ্গু রোগে মানুষের অনেক কষ্ট পাইতেছে। আগে ঔষধ দিতেও কোনো ঔষধও ছিটে না। পৌর কর্তৃপক্ষ বলছে মশক নিধনে নতুন ফগার মেশিন আনা হচ্ছে। আগামী বর্ষার আগেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস নতুন প্রশাসকের। খুব শীঘ্রই আমরা 5টি ফগার মেশিন হাতে পাবো, যেগুলি দিয়ে আমরা অভিযান পরিচালিত করতে পারবো। আশা করি আমরা আসন্ন বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই জনগণকে এই মশার উপদ্রব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য একটা সুন্দর পর্যায়ে যেতে পারবো। 15টি ওয়ার্ড নিয়ে গঠিত লক্ষ্মীপুর পৌরসভার আয়তন 28.26 বর্গ কিলোমিটার। প্রথম শ্রেণীর এই পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চাঁদপুরে চালু হয়েছে অনলাইন জিডি। সশরীরে থানায় যেতে হচ্ছে না কাউকে। অনলাইন জিডি নামে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ঘরে বসেই জিডি করতে পারছেন নাগরিকরা। হয়রানি ছাড়া সেবা নিতে পেরে খুশি এলাকাবাসী। পুলিশ বলছে ধীরে ধীরে সারা দেশে চালু হবে এ সেবা। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। অনলাইনে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি শুরু নেওয়া হয়েছে চাঁদপুরে। অনলাইন জিডি নামে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ঘরে বসেই জিডি করতে পারছেন নাগরিকরা। সশরীরে থানায় যেতে হচ্ছে না তাদের। এলাকাবাসী বলছেন প্রযুক্তি ব্যবহারের কারণে হয়রানি ছাড়া পুলিশের সেবা নিতে পারছেন তারা। জিটি করছি ঘরে অনলাইনে বৈশা জিটি করছি, এখন আমার পুলিশে আমার টাকাটা উদ্ধার করিয়া দিব। অনেক হানাস্ত হইতাম, থানায় গেলে এদিক সেদিক এতে এইখানে নিত তো এইখানে নিত। এখন যে অনলাইনে যে জিটিটা করতে হয় ওটা মোটামুটি সরকার ভালোই করছে। থানায় যাইতে হতো, যাই কিছু দালাল ধরতে হতো, লেখানোর জন্য দালাল ধরতে হতো। তো এগুলো থেকে আমরা মোটামুটি অ্যাপসের মাধ্যমে মুক্তি পাই। সকল নাগরিকগণ সেই কাঙ্ক্ষিত অনলাইন জিডির সুবিধাটুকু বুক করতে শুরু করেছেন। চাঁদপুর জেলা পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশকেই বেছে নিয়েছেন। এটা পাইলট বেসিসে এটা করা হয়েছে যে এই দুইটা ইউনিটেই সকল ধরনের জিডি অনলাইনে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই হিসাবে আমরা চাঁদপুর জেলা পুলিশে এই অনলাইন জিডির কার্যক্রম শুরু করেছি। চাঁদপুর পুলিশের তথ্য মতে জন্য ভোগান্তিতে পড়া মানুষজনকে সরাসরি থানায় আসতে হবে না। নতুন করে অনলাইন জিডি নামের পুলিশ বাহিনীর একটি অ্যাপস চালু হয়েছে, যেটি চাঁদপুরের 8টি থানায় একযোগে চালু হলো। এটি চালু হওয়ার ফলে মানুষের যেমনটি দুর্ভোগ কমেছে, একই সঙ্গে সরাসরি থানায় এসে তারা আর কোনো অভিযোগ দিতে পারবে না। তবে ঘরে বসেই মুঠোফোনে যে বিশেষ অ্যাপসটি আছে সেই অ্যাপসের মাধ্যমে থানায় তারা অভিযোগ দিতে পারবে। বড় মৌসুমে ধান কাটার ধুম পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে। এখন পর্যন্ত 30 ভাগ জমির ধান কাটা হয়েছে। উৎপাদন খরচ বাড়ায় ধানের ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তবে দুর্যোগ এড়াতে দ্রুত সব ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। আর খাদ্য বিভাগ বলছে এবছর সরকার 36 টাকায় ধান কেনায় চাষি লাভবান হবেন। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। হাওরে মাঠে মাঠে পাকা ধান তীব্র গরম উপেক্ষা করেই সোনালী ফসল ঘরে তুলছে ব্যস্ত কৃষক। ব্রাহ্মণবাড়িয়া হাওর অঞ্চলে শুরু হয়েছে বড় মৌসুমের ধান কাটা। ফলনও হয়েছে বাম্পার, তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন চলতি মৌসুমে বৃষ্টি না হয় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা। এছাড়া কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে ধানের ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় তারা। ভালো হয়েছে, এইভাবে ধান ফললে কৃষকটা খুব খুশি। যে ফলন হয়েছে একটু ভালো তোটা গৃহস্থের মানে পয়সা দেব। প্রচুর পরিমাণ সার ওষুধ মেডিসিন দিলে ধান ফল ভালোই হয়। ধানের দর বাড়তি যদি আমাদের বর্তমান সরকার যে আছে যদি বাড়িয়ে যেতে হলে কৃষকরা বসে যাবে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 30 ভাগ জমির ধান কাটা হয়েছে। তবে বন্যার আগে সব ধান কাটার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আমরা কৃষককে এই পর্যায়ে পরামর্শ দিচ্ছি যাতে 70 থেকে 80% ধান পাকার সাথে সাথে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে দ্রুত যাতে এটা কর্তন সম্পন্ন করে। আর খাদ্য বিভাগ বলছে এবছর সরকার 36 টাকা ধান কেনায় কৃষক লাভবান হবেন। সংগ্রহের পদ্ধতিতে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকের তালিকা এবং কৃষকের অ্যাপসের মাধ্যমে আমরা কৃষকের কাছ থেকে সরাসরি ধানটা ক্রয় করব। আর এবার
মনে হচ্ছে সংগ্রহ মূল্য অনুযায়ী কৃষক অবশ্যই লাভবান হবেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া 1,11,652 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 4,81,415 মেট্রিক টন ধান। হাওরে চলছে ধান কাটা উৎসব। কৃষকরা বলছেন কষ্টার্জিত ধানের ন্যায্য মূল্য পেলে আগামী দিনেও ধান চাষে আরও আগ্রহী উঠবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, হ্রদ পাহাড়ের মিতালি উপভোগ করতে প্রতি বছর রাঙামাটিতে ভিড় করেন লাখো পর্যটক। তবে পর্যটক বহনকারী অধিকাংশ বোটেই নেই লাইফ জ্যাকেট। ঝুঁকি নিয়ে নৌ ভ্রমণ করছেন ভ্রমণ পিপাসুরা। বিষয়টি সমাধানে কাজ করার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নোয়াখালীর বাসিন্দা শরীফ হোসেন পরিবার ও স্বজন সহ 20 জনের সদস্য নিয়ে বেড়াতে এসেছেন রাঙামাটি, যেখানে নারী পুরুষের সঙ্গে রয়েছেন শিশুরাও। হ্রদ পাহাড়ের রূপ উপভোগ করতে বোটে চড়েছেন তারা, কিন্তু সেই বোটে নেই কোনো লাইফ জ্যাকেট, কিন্তু তখনও বয়ে চলেছে দমকা হাওয়া। এখানেই শেষ নয়, ঘাটে নোঙর করা বেশিরভাগ বোটেরই একই অবস্থা। দৃশ্যমান কোনো স্থানে নেই লাইফ জ্যাকেট বা জীবন রক্ষাকারী অন্য কোনো সরঞ্জাম। কয়েকটি বোটে যাও দেখা গেল সেগুলো অনেকটাই ব্যবহার অনুপযোগী। চলছে বৈশাখ মাস, মুহূর্তেই পাল্টে যায় প্রকৃতি। শান্ত এই নীল জলরাশি হয়ে ওঠে অশান্ত। বোট ডুবে শঙ্কা জাগায় প্রাণহানির। তাই পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখার দাবি পর্যটকদের। অনেক লোক বোটে উঠাইতেছে, লাইফ জ্যাকেট থাকা দরকার। বোটের মধ্যে কোনো লাইফ জ্যাকেট ছিল না, যদি কোনো বিপজ্জনক ঘটনা ঘটে যায় তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। লাগলে আমরা লাইফ জ্যাকেট দেই, আমাদের বোট আর ফাঁসে আছে। লাইফ জ্যাকেট পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। টুরিস্ট পুলিশ প্রত্যেকটা বোট মালিক এবং ড্রাইভারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা প্রত্যেকটা বোটে লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সামগ্রী রাখবেন। রাঙামাটিতে 6টি সমিতির অধীনে প্রায় 1,500 টুরিস্ট বোট রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। সমুদ্র সৈকত কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। পুরনো বছরের গ্লানি আর দুঃখ কষ্ট জলে ধুয়ে ফেলে আনন্দে নতুন বছর বরণের উৎসব এটি। আয়োজকরা জানান, রাখাইন সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই 3 দিন ব্যাপী আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন তৌকিব পেদা। পানিতে ভেজা হাসি মুখ, তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ঢেলে দিচ্ছেন। কেউ নৌকা থেকে পানি ছিটিয়ে দিচ্ছেন পছন্দের মানুষকে, কেউ আবার বালতিতে পানি এনে বন্ধুদের ভিজিয়ে দিচ্ছেন আনন্দে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন পল্লীতে জমে ওঠে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাং পোয়ে, যাকে বাংলায় বলা হয় জলকেলি উৎসব। ফিতা কেটে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান শুরুর পর ফিলিস্তিনের মুসলমানদের উপর চালানো ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করা হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। এই জলকেলি কেবলই একটি উৎসব নয়, রাখাইনদের কাছে এটি একটি পরিশুদ্ধির মাধ্যম। এই জলের মাধ্যমে ধুয়ে মুছে পুরনো বছরের দুঃখ গ্লানি আর দুর্দশা দূর করে শুরু হয় নতুন জীবনের যাত্রা। নতুন বছর আসার উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়। ছেলেরা হচ্ছে পানি কিনে মেয়েদেরকে ছিটায়, আগে যেই মেয়েকে পছন্দ সেই মেয়েকে বাছাই করে পানি ছিটায়। এই পানির মাধ্যমে আমরা তাদের শুভকামনা করি। হতে পারে সেটা বন্ধু বান্ধবী, এরকম সবাইকে আর কি আমরা ভিজিয়ে, মানে জল দিয়ে ভিজিয়ে তারপরে হচ্ছে কি নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি। উৎসবে রাখাইন ব্যান্ড দলের পরিবেশনায় গান আর ঐতিহ্যবাহী নৃত্যে মুখর হয়ে ওঠে রাখাইন পল্লী। আয়োজকরা জানান, রাখাইন সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই 3 দিন ব্যাপী এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। 18 এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 21 এপ্রিল পর্যন্ত। রাখাইন সংস্কৃতিকে তুলে ধরা, রাখাইনদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা এটাকে চেষ্টা করে, এটাকে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করে আজকে এটা করেছি। এখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত আমরা সভা করেছি। এখানে টুরিস্ট পুলিশ রয়েছে, থানা পুলিশ, গোয়েন্দা বাহিনী এবং উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করছেন। রাখাইন পঞ্জিকা অনুসারে 1386 রাখাইন বর্ষ শেষ হয়েছে 16 এপ্রিল। বৃহস্পতিবার 17 এপ্রিল থেকে শুরু হয়েছে 1387 রাখাইন বর্ষ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ আলিফ।
শেখ হাসিনার বিচার এখনও দৃশ্যমান নয়, দ্রুত তার বিচার শেষ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। হাসিনার পরিবারের যারা এই দুঃশাসন দুর্নীতির সঙ্গে জড়িত, যারা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে গডফাদার হিসাবে চিহ্নিত থেকে মানুষের অত্যাচার নির্যাতন দুঃশাসন তৈরি করছিল, তাদের বিচারও দৃশ্যমান করতে হবে। তাহলে একদিকে আমাদের জনগণের স্পষ্ট বক্তব্য হলো আমরা বিশ্ববাদ দ্রুত বিচার দেখতে চাই, আরেকদিকে হলো সংস্কার দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি না? এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে গণসংযোগ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে গণসংযোগে অংশ নেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা বলেন, এই সরকারকে জুলাই, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান নেতারা। অন্তর্বর্তী সরকার দেশবাসীকে উৎসব উদযাপনের জন্য উৎসাহ এবং অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে এজ ওয়াটার গ্যালারিতে অনুষ্ঠিত ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইল শীর্ষক প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও জানান, রাজনীতি কিংবা অন্যান্য বিষয়ে মতবিরোধ থাকলেও সঙ্গীত ও সংস্কৃতি ভিন্ন মতের মানুষদের মধ্যে ঐক্য গড়তে সহায়ক ভূমিকা রাখতে পারে। অতীতের রেকর্ড ভেঙে রাষ্ট্রীয় খরচে কাউকে হজে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হুসাইন। শুক্রবার রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শায়খ ধুলিয়ার জীবন ও কর্ম নামে গ্রন্থের প্রকাশনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জানান, এবার হজের খরচ প্রায় 1 লাখ টাকা কমানো হয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার সংখ্যা নেই বলেও জানান উপদেষ্টা। এবছর 2025 সালের 5ই জুন চাঁদ দেখা ছাড়তে হজ হবে। হাজী সাহেবরা যাচ্ছেন, প্রায় 1 লক্ষ টাকার মতো হজের খরচ কমিয়েছি। 200 জন ডাক্তার নিয়ে যাব, 100 জন এমবিবিএস ডাক্তার আর 100 জন নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের সবগুলো গভর্নমেন্টের ডাক্তার। চট্টগ্রামে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির বৈঠককে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে। হামলায় ছাত্রদল জড়িত দাবি করে শুক্রবার বিকেলে নগরীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আন্দর কিল্লায় গিয়ে শেষ হয় মিছিলটি। এদিকে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দাবি করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় থেকে পাল্টা বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি অংশ প্রদক্ষিণ করে। খুলনা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খুলনা ছাড়াও ঢাকা ও রাজশাহী কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেন 97 জন শিক্ষার্থী। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিভাবকদের বসার জন্য ব্যবস্থাসহ মুগ্ধ পানির কর্নারের সুব্যবস্থা করেছে। ই-ভ্যালিতে আটকে থাকা পাওনা টাকা ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। শুক্রবার বিকেলে ই-ভ্যালির পুরাতন অফিস ধানমন্ডির সোভানবাগের উইন্স কোর্টের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করেন। ই-ভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা ও ই-ভ্যালিতে আটকে থাকা গেটওয়ে সহ সব টাকা ফেরতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। রাসেলকে গ্রেফতার করার দাবিসহ গ্রাহকদের পাওনা টাকা দেওয়ার জন্য আহ্বান জানান গ্রাহকরা। একটা
ভুয়া তালিকা প্রদান করে তার নির্দিষ্ট কিছু কতিপয় দালাল তাদের নাম দিয়ে সে বিভিন্ন গেটের মাধ্যম থেকে টাকা উদ্ধার করছে। প্রশাসনকে 72 ঘন্টা সময় দিব যেন অতি দ্রুত প্রশাসন একটা ব্যবস্থা নেয়। একটা ওয়ারেন্টভুক্ত আসামি কি করে লাইভে এসে বিজনেস করে এবং ওর যে সাঙ্গপাঙ্গরা আছে তারা আমাদের মতো সাধারণ গ্রাহকদেরকে যারা মামলা করেছি বা করব তাদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং ভয়ভীতি দেখিয়ে আসছে। লক্ষ্মীপুরে দামি মোড়কে নিম্নমানের চাল দিয়ে প্রতারণার দায়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানার নেতৃত্বে সদর উপজেলার জকসিন বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় হাজী সরোয়ার মার্কেটে নাজমুল হাসানের গোডাউনে নামি দামি ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের চাল পাওয়া যায়। এ ঘটনায় ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চালের সঠিক চালান কপি না দেখানো পর্যন্ত ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গাইবান্ধায় আগুনে পুড়েছে 5টি দোকান। সকালে সদর উপজেলার মাঠের পাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা জানান একটি দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে 2টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগেই পুড়ে যায় 5টি দোকানের সব সরঞ্জাম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ভোলা ও পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে ভোলা সদর রোডে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করে বদ্বীপ ছাত্র কল্যাণ সংসদ। এ সময় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি জানানো হয়। পরে মিছিল বের করা হয়। এদিকে চীনের অর্থায়নে প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে পঞ্চগড়ে। শহরের শেরেবাংলা পার্ক চৌরঙ্গি মোড় এলাকায় এ মানববন্ধন হয়। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ-জুমা ডাকবাংলো মোড়ে ইমাম পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন সাধারণ মানুষ। পরে সমাবেশ থেকে ফিলিস্তিনের পক্ষে একাত্মতা ঘোষণা করা হয়। এ সময় বক্তারা সমাবেশ থেকে মুসলিম বিশ্বকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ডাকবাংলো থেকে শুরু হয়ে ফেরিঘাট মোড়ে শেষ হয়। ভোলায় উৎপাদিত গ্যাস সিএনজি আকারে রাজধানীতে সরবরাহ করার প্রতিবাদে একটি রিফুয়েলিং কোম্পানির গাড়ি আটকে রাখে ছাত্র জনতা। শুক্রবার রাত 10:30টার দিকে গ্যাস পরিবহনের ওই গাড়িটি ঢাকা যাওয়ার পথে বাস টার্মিনাল এলাকায় আটকে দেন তারা। এ সময় ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে গ্যাস বহন করা গাড়িটি ঢাকায় না গিয়ে ওই এলাকায় স্থানীয়দের জিম্মায় রাখা হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 2023 সালের মে মাসে ভোলার গ্যাস ঢাকার কলকারখানায় সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে চুক্তি হয়। এই গ্যাসকে যদি বাংলা মানুষ আজকে ব্যবহার করবে এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যে গ্যাস রয়েছে তাতে প্রায় 6 লক্ষ কোটি টাকার মতন সম্পদ রয়েছে। অবৈধভাবে যদি তারা চোরাচালান করে যদি গ্যাস নিয়ে যায়, অবৈধ চুক্তি করে যদি গ্যাস নিয়ে যায়, তাহলে আমরা তো চুপ করে ঘরে বসে থাকবো না। 5টি দাবি না মানা পর্যন্ত আমরা ভোলা থেকে 1 সেন্টিমিটার গ্যাসও আমরা বের করতে দেবো না। স্থানীয় জনগণ গাড়িটা আটকায় দিছে, তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি যে গাড়িটা আমাদের হেফাজতে দিয়ে দেওয়ার জন্য। লুট গাড়ি বাইরে রাখা বিপজ্জনক, কিন্তু তারাই কথা শুনে নাই। আমাদের গাড়িটা বন্ধ আছে। আমরা তাদের সাথে আলোচনা করছি। আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নির্দেশনা অনুযায়ী আমরা এই বিষয়টা সমাধানের চেষ্টা চালাচ্ছি। বাইরের খবর, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে পিছু হটবে না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা অবাস্তব। এই টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সই করেছে কিয়েভ। এদিকে অব্যাহত আছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা। এতে ইউক্রেনে নিহত হয়েছেন অন্তত 7 জন।
এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতেই মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত এই সংঘাতের মীমাংসা না হলে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ সময় দেশ দুটিকে বোকা বলে আখ্যায়িত করেন তিনি, বলেন এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, তাই এই আলোচনায় অযথা সময় নষ্ট করবে না হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দিন কয়েকের মধ্যেই যদি যুদ্ধ বন্ধের বাস্তব সম্ভাবনা না দেখা যায় তাহলে যুক্তরাষ্ট্র আর এগোবে না। এদিকে রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতি আলোচনা বর্তমানে অবাস্তব। চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সোভিডেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশের যৌথ উদ্যোগে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিটি আগামী 24 এপ্রিল স্বাক্ষর হবে। এদিকে ইউক্রেন দাবি করেছে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়াতেই অস্ত্র তৈরি করছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা কারো পক্ষ নেয় না এবং শুধু শান্তি প্রচেষ্টায় ভূমিকা রাখছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে রোমের রাজপথে নেমেছেন হাজারো মুসলমান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এবং ইসরায়েলি নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ। ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় এই সমাবেশে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইতালির রাজধানী রোমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে শুক্রবার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা অংশ নেন এই বিক্ষোভ সমাবেশে। ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এই আন্দোলনে যোগ দেন নারী ও শিশুরাও। ধিক্কার জানান মানবতার এই অবমাননাকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে ফিলিস্তিনের শিশুদের অসহায়ত্ব উঠে আসে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে। উঠে আসে বিপর্যস্ত গাজার চিত্র। সমাবেশ থেকে বক্তারা ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। নারী ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। ইসরায়েলিরা যেভাবে শিশু হত্যা এবং একটা দেশকে যেভাবে জুলুম করছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে এটার প্রতিবাদ করা এবং আমরা চাই ফিলিস্তিনিদের শান্তি বর্ষিত হোক। দিনের পর দিন যেভাবে গাজার উপরে হামলা হচ্ছে, আমরা এটা কোনো রকমে নিতে পারতেছি না। আমরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে রুখে দিতে চাই এবং ইসরায়েলের এই প্যাচিস্ট আচরণকে আমরা কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নেওয়া আমাদের উচিত হবে না। বিক্ষোভ সমাবেশ শুরুর আগে শুক্রবার খোলা মাঠে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদারের সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে টেলিফোনে কথা হয়েছে মোদী ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদী বলেন, প্রযুক্তি খাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির অসীম সম্ভাবনা দেখছেন তিনি। টেসলা, স্পেসএক্স আর স্টারলিংক এই তিন ব্র্যান্ড দিয়েই বিশ্বের প্রযুক্তি জগতে আলোড়ন তুলেছেন ইলন মাস্ক। সেই মাস্কের সঙ্গে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি যোগাযোগ। শুক্রবার টেলিফোন আলাপে দুজনেই আলোচনা করেছেন প্রযুক্তি ও উদ্ভাবন খাতে ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব নিয়ে। মোদীর ভাষায় প্রযুক্তি খাতে ভারতের অসীম সম্ভাবনার কথাই উঠে এসেছে আলোচনায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ একদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কাজ এগোচ্ছে, অন্যদিকে ট্রাম্প সরকারের সম্ভাব্য শুল্ক বাড়ানোর হুমকি ভারতের রপ্তানির ওপর চাপ তৈরি করেছে। এ অবস্থায় প্রযুক্তি খাতকে কৌশলগত গুটি হিসেবে কাজে লাগাতে চাচ্ছে দিল্লি, এমন মনে করছেন অনেকে। এদিকে মাস্ক নিজেও এখন ভারতের বাজারে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে
মতে স্টারলিংক এর মধ্যেই ভারতের দুটি বড় টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, শুধুমাত্র সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। একই সঙ্গে টেসলাও দিল্লি ও মুম্বাইয়ে কর্মী নিয়োগ দিতে শুরু করেছে, খোঁজা হচ্ছে শোরুমের স্থানও। এরই মধ্যে 21 এপ্রিল ভারত যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বৈঠক ঘিরে আলোচনায় থাকবে অর্থনীতি, ভূরাজনীতি ও বাণিজ্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া প্রভাব বিস্তারের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছে গুগল। আদালত জানান, গুগল প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বিরোধী আচরণ করেছে, যা ক্ষতিগ্রস্ত করেছে বিজ্ঞাপনদাতা সহ সাধারণ ব্যবহারকারীদের। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল। অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে বেআইনিভাবে আধিপত্য বিস্তারের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও 17টি অঙ্গরাজ্য যৌথভাবে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত জানান, গুগল প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বিরোধী আচরণ করছে। বিচারক জানান, গুগল ইচ্ছাকৃতভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে প্রতিষ্ঠানটি অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। বিজ্ঞাপন কোথায় ও কিভাবে দেখানো হবে সেই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে তারা প্রতিযোগীদের ঠেকিয়ে রেখেছে বলেও জানান আদালত। গুগলের এই আধিপত্য শুধু বেআইনি নয়, বরং পুরো ডিজিটাল বাজারকে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়। আদালতের রায়ে উঠে এসেছে, গুগল দীর্ঘদিন ধরে প্রতিযোগীদের পথ আটকে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে তারা বিজ্ঞাপনদাতাদের সীমিত করে রেখেছে এক চক্রে, যেখানে বিকল্প বলতে ছিল খুব কম কিছুই। এই মামলায় গুগলের বিরুদ্ধে 3টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়েছে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল। যদিও প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রযুক্তি সহজ, সাশ্রয়ী এবং কার্যকর হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে বেশি অগ্রাধিকার পাচ্ছে। এটি 1 বছরে গুগলের হারা দ্বিতীয় অ্যান্টিট্রাস্ট মামলা। এর আগেও আদালত রায় দেন যে অনলাইন সার্চের ক্ষেত্রেও গুগলের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে। বর্তমানে আদালতের এই রায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও জবাবদিহিতার ক্ষেত্রে নতুন মাইলফলক বলে জানিয়েছে বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 1 বছর পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হলো বৈশাখী উৎসব। প্রবাসী বাংলাদেশিদের নাচ, গান আর বাঙালি খাবারের সমাহারে আয়োজনটি রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। ঐতিহ্যবাহী পান্তা ইলিশ, পিঠা, পুলির পসরা স্মরণ করিয়ে দেয় বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যকে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বৈশাখ উদযাপন করেছে কুয়েতে থাকা প্রবাসী বাঙালিরা। শুক্রবার বিকালে দূতাবাসে আয়োজন করা হয় বর্ণিল উৎসব। দুপুর থেকে দূতাবাস প্রাঙ্গণে আসতে শুরু করেন কুয়েতের বিভিন্ন অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বিকাল 4টায় পিঠা উৎসবের মধ্য দিয়ে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। প্রবাসীদের তৈরি পিঠা পসরা সাজিয়ে স্টলে বসেন নারীরা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বৈশাখী উৎসব ও বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন দূতাবাসের। বাংলা ইয়ার আমি বাংলাদেশে আগে কোনো দেখি নাই, কুয়েতে এসে দেখছি, ভালো লাগছে। কি কি দেখলে এখানে আজকে? গান বাজে দেখলাম, পিঠা কিভাবে বানায় ওটা দেখলাম। সবকিছু অনেক সুন্দর লাগছে। আমরা বাংলাদেশ গান, তারপর পিঠা, এগুলো সব প্রথমবার করে দেখছি। সবকিছু অনেক সুন্দর লাগতেছিল। প্রবাসী শিল্পীদের কণ্ঠে বৈশাখের বিভিন্ন জনপ্রিয় গানের মধ্য দিয়ে মঞ্চ যেন রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। দীর্ঘদিন পর এমন আয়োজনে উচ্ছ্বসিত প্রবাসীরা। আমরা অনেক বড় শহরে আমরা পহেলা বৈশাখ করতাম, বাচ্চারা অনেক ছিল, তখন একটু অন্যরকম ছিল, খাওয়া দাওয়া অনেক হুলস্থুল, সকাল 10টা থেকে রাত্রি পর্যন্ত। এখন সেই আমেজ পেলাম, ভালো লাগলো এমবিসির এই উদ্যোগে। আমরা খুবই আনন্দিত এখানে প্রবাস জীবনে বৈশাখ নিয়ে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের স্টল ছিল বাঙালিয়ানা। তো এর মধ্যে হচ্ছে মুড়ির মোয়া, তারপর ক্ষীরের পাটিসাপটা, চিতই পিঠা ছিল। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, প্রবাসীরা রঙে, ছোঁয়ায়, আবেগে বাংলার ঐতিহ্য ধারণ করুক, এমনটাই আয়োজনের মূল উদ্দেশ্য। তো যারা এর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের এই বাংলাদেশি প্রবাসীরা এবং আমাদের দূতাবাসের আমাদের যে সহকর্মী যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সুন্দর এফোর্টের জন্য। প্রবাসে থাকা বাংলাদেশিদের কাছে বৈশাখের এই রঙিন উৎসব শুধু আনন্দই নয়, বরং এটি স্মরণ করিয়ে দেয় নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে। দীর্ঘ অনেকদিন পর বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বৈশাখী মেলার। এই বৈশাখী মেলার মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশকে নতুন করে শিখতে পেরেছেন বলে মত সংশ্লিষ্টদের।
কুইতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ। 5 বছর পর দর্শনার্থীদের জন্য আবারও খুলে দেয়া হলো নিউ ইয়র্কের বিখ্যাত দ্য ফ্রিক কালেকশন। গোল্ডেন যুগের এই ঐতিহ্যবাহী প্রাসাদে নির্মিত জাদুঘরটি সংস্কারের পর ফিরেছে আরও সমৃদ্ধ রূপে। ঘড়ির কাঁটা যেন একটু থেমে যায় এখানে। শতবর্ষ আগের এক অভিজাত ভিলা, যেখানে শিল্প আর সৌন্দর্য মিশে আছে প্রতিটি দেয়াল জুড়ে। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে অবস্থিত গিল্ডেড এজ প্রাসাদটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। গোল্ডেন যুগের এই ঐতিহ্যবাহী প্রাসাদ নির্মিত জাদুঘরটি $22 কোটি সংস্কারের পর ফিরেছে আরও সমৃদ্ধ রূপে। সংগ্রহশালার ভেতরে নেই কোনো বাধা বা কৃত্রিম নিরাপত্তা সীমারেখা। শিল্পের খুব কাছাকাছি গিয়ে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে দর্শকদের জন্য। আমরা এখন ফ্রিক কালেকশনের পশ্চিম গ্যালারিতে দাঁড়িয়ে আছি। এটাই সেই প্রাসাদ যেখানে হেনরি ফ্রিক বসবাস করতেন। তবে তিনি শুরু থেকে বাড়িটিকে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রেখেছিলেন। 1935 সাল থেকে এটি একটি পাবলিক মিউজিয়াম হিসেবে কাজ করছে এবং অনেকটা সম্প্রসারণের মধ্য দিয়ে এখন এটি 21শো শতকের মানদণ্ডে পৌঁছেছে। নতুন করে খোলা হয়েছে 218 আসনের অডিটোরিয়াম, যেখানে চলতি মাসেই শুরু হচ্ছে সঙ্গীত উৎসব। জুনে থাকছে ভার্মার্স লাভ লেটার্স নামে একটি বিশেষ প্রদর্শনী, যেখানে তুলে ধরা হবে ডাচ মাস্টারের প্রেম ভাষ্য। শিল্পের প্রতি গভীর শ্রদ্ধা আর আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিলনের এক বিশেষ উদাহরণ হিসেবে ফিরে এসেছে ফ্রিক কালেকশন, যা আবারও দর্শকদের জন্য এক অমূল্য সাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে। 1935 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া জাদুঘরটি একসময় প্রভাবশালী মার্কিন ব্যবসায়ী ও সংস্কৃতিমনা হেনরি ক্লে ফ্রিকের ব্যক্তিগত বাসভবন ছিল। তবে রাজকীয় এই বাসভবনটি প্রথম থেকেই শুধু পারিবারিক আবাসন নয়, জাদুঘর হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই ডিজাইন করা হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইস্টার সানডে সামনে রেখে ক্রোয়েশিয়ার প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা হয়েছে ইস্টার ওয়ান্ডারল্যান্ড। চমৎকার সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে শান্ত, রঙিন আর বিশ্বাসে ভরা ইস্টারের গল্প। বড়দিনের মতো জমকালো না হলেও এই আলোর উৎসব হৃদয় ছুঁয়ে যাচ্ছে স্থানীয় সহ পর্যটকদের। রাতের আকাশ জুড়ে ঝিকিমিকি আলো, গাছের ডালে ঝুলছে রঙিন ডিম, বাগানের প্রতিটি কোনায় কোনায় আলোকিত খরগোশ, ডাহুক আর শিশুদের প্রিয় সব ইস্টার চরিত্র। একবার তাকালে মনে হয় এটা কোনো সিনেমার সেট। আদতে ক্রোয়েশিয়ার গ্রাবোভনিচা নামে এক গ্রামে একটি পরিবারের উদ্যোগে গড়ে উঠেছে এই ইস্টার ওয়ান্ডারল্যান্ড। এই পুরো আয়োজনের কারিগর আলেন সালাই। 13 বছর ধরে সালাজ পরিবার মিলে সাজিয়ে চলেছেন এই ইস্টার গার্ডেন। এবছরের সাজসজ্জায় প্রায় 35,000 আলোকিত ফিগার ব্যবহার করা হয়েছে। আয়োজকরা জানান, প্রতি বছরই বাড়ানো হচ্ছে আয়োজনের পরিধি। ইস্টার উপলক্ষে এই আয়োজন পরিণত হয়েছে পারিবারিক ঐতিহ্যে। ইস্টার উপলক্ষে চমৎকার এই সাজসজ্জায় মুগ্ধ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ক্রোয়েশিয়ায় বিভিন্ন শহর থেকে আসা আগত পর্যটকরা। গোটা আয়োজন দেখে তাদের চোখে মুখে থাকে আনন্দের দীপ্তি। পর্যটকদের ইস্টারের তাৎপর্যের সঙ্গে পরিচিত করে দেওয়াও এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান সালাজ পরিবার। বড়দিনে যখন এসেছিলাম তখনই মুগ্ধ হয়েছিলাম। আজ জাগ্রেবে থাকাকালীন হঠাৎ খবর পেলাম এখানে ইস্টারের আলোয় বাগান সাজানো। চলে এলাম, এটা যেন আরো মায়াবী। এই আলোর উৎসব হয়ে উঠেছে স্থানীয়দের কাছে ফিরে আসার বার্ষিক উপলক্ষ। কেবল আলো আর সাজসজ্জার জন্য নয়, ধর্মীয় বিশ্বাস, পরিবার আর শান্তিময়তা নিয়ে ইস্টারের গল্প বলে চলা এই বাগান দেখতে অনেকেই সেখানে ফিরে যান প্রতি বছর। কাকুলি আখতার, সময় সংবাদ। দুবাইয়ের ভাইরাল কেক দুবাই কুলিচের দেখা মিলল রাশিয়ার দোকানে। দেশটির ঐতিহ্যবাহী স্টার কেক বানানো হচ্ছে কুলিচের মতো করে। বাহ্যিকভাবে দেখতে একই রকম হলেও রাশিয়ার কেকটি বানানো হয় বিশেষ কায়দায়, যার স্বাদ ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে ধর্মীয় ঐতিহ্য, অন্যদিকে ভাইরাল সোশ্যাল ট্রেন্ড, দুইয়ের মেলবন্ধনে তৈরি করা হয় দুবাই কুলিচ নামের এক বিশেষ কেক। এবার দুবাইয়ের এই কেকের দেখা মিলল রাশিয়ায়।
রাশিয়ার মস্কোয় লা প্রিন্সেস চকো পেস্ট্রি দোকানের মালিক কামিসারোভা জানান এই কেকের ভেতরের ফিলিং বানাতে সময় লাগে অনেক। দুবাইয়ের আর্টিসান চকলেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি বানিয়েছেন দুবাই কুলিচ, যেখানে ঠাঁই পেয়েছে ফ্রাইড কাতাইফি, তাহিনি পেস্ট আর পেস্তা বাদামের মতো উপকরণ। রাশিয়ার চেলিয়াবিন্স্ক শহরের এক অনলাইন পেস্ট্রি স্কুডি প্রথম কুলিচ আর দুবাই চকলেটের এই সংমিশ্রণ ঘটায়। এখানে প্রথমে পুরো দুবাই ফিলিংটা আলাদা করে তৈরি করতে হয়, তাই এই কুলিচ বানাতে সময় লাগে সাধারণ কুলিচের তুলনায় 3 গুণ বেশি। আর চাহিদা তো আছেই, আপনারা হয়তো দেখেছেন কিছু কুলিচ 30,000 রুবলেও বিক্রি হচ্ছে। সেদিক থেকে আমরা এটি বেশ কম দামে বিক্রি করছি। এই ভিন্নধর্মী মিষ্টান্নটি প্রথম বাজারে আসে 2021 সালে সংযুক্ত আরব আমিরাতের এক স্টার্টআপ ব্যবসা থেকে। পরে ইনস্টাগ্রাম আর টিকটকে অনেকে এর ভিডিও শেয়ার করলে কেকটি ভাইরাল হয়ে যায়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ প্রসঙ্গ হোয়াইট ওয়াশ নয়, বরং টাইগার হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্টের প্রথম দিন। সিলেটের ফ্যাসিলিটিসে মুগ্ধ এই ক্যারিবিয়ান। টেস্ট দলকে যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত করতে নিতে চান না উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা। স্রেফ ব্যাটার হিসেবে খেলানো হবে মুশফিকুর রহিমকে। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম সিলেটে চায়ের বাগান ঘেরা এই ভেন্যু আপনার মন ভালো করতে বাধ্য। আছে ক্রিকেটের পর্যাপ্ত সুযোগ সুবিধাও, যেসব দেখে স্বপ্নের মতো লাগছে টাইগার হেড কোচের। প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিস স্বপ্নের মতো, আপনি যা চান করতে পারবেন। হোটেলটাও খুব দূরে নয়। আমরা অনেক কাজ করেছি এই অল্প সময়ে। সিমন্সের স্বপ্নের মতো সুযোগ সুবিধা আর প্রস্তুতি নিয়ে তৃপ্তির ঢেকুর হয়তো আশা দেখাচ্ছে দাপুট দেখানো সিরিজ জয়ের। তবে এই ক্যারিবিয়ানের ভাবনা ভিন্ন। বাংলাদেশের হয়ে নিজের প্রথম টেস্টে এগোতে যান ধীর চলনীতিতে। আমি হোয়াইট ওয়াশের ব্যাপারে জানি না, একবারে এক ধাপ এগোনোর পক্ষে। এখানে প্রথম টেস্ট হবে, এটা জিতলে পরের ম্যাচ নিয়ে চিন্তা করব। সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। পেস কিংবা স্পিন নয়, সিমন্স চান পুরোদস্তুর স্পোর্টিং উইকেট। টেস্ট টিম নিয়ে লম্বা পরিকল্পনা নতুন কোচের। ঘরের মাঠে তাই বাড়তি সুবিধা নেওয়ার পক্ষে নন এই ক্যারিবিয়ান। আমাদের পরিকল্পনা ভালো উইকেটের। টেস্ট টিমটাকে একটা পথে নিয়ে যেতে চাই, যাতে জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা করে উইকেট থেকে সুবিধা নিতে না হয়। প্রপার উইকেটে ক্রিকেট খেলে টেস্ট ম্যাচ জিততে চাই। তবে লাক্কাতুরার উইকেটে বাড়তি ঘাস একাদশে প্রাধান্য দেবে পেসারদের। বৃষ্টির শঙ্কাও আছে, যদিও দল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট। তবে এটা নিশ্চিন্ত, কেবল ব্যাটার হিসেবেই খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। সিলেট টেস্টে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, ঠিক তখনই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলে আবারও কালো মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টিম টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। লাক্কাতুরা টেস্টে আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। অনুশীলনে চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। তবে মিরাজকে না পাওয়া গেলে টাইগার একাদশে ফিরতে পারেন নাইম হাসান। প্রথম টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবের। ওপেনিংয়ে জাকিরের পরিবর্তে জয়ের থাকার সম্ভাবনাই বেশি। লিটনের অনুপস্থিতিতে কিপিং গ্লাভস উঠতে পারে জাকির আলী অনিকের হাতে। ভয়, শঙ্কা, ম্যাচের আগে একাদশ সাজানো নিয়ে দুশ্চিন্তা। ইনফর্ম টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের এমন ছবি কপালে চিন্তার ভাঁজ ফেলবে যে কোনো টাইগার সমর্থকের। প্রশ্ন আসবে, লাক্কাতুরা টেস্ট খেলতে পারবেন তো মিরাজ? যদিও টিম ম্যানেজমেন্ট এ উত্তর মেলাতে আরও সময় নেওয়ার পক্ষে। দুটি পাতায় একটি কুড়ি, পূর্ণভূমি সিলেট জিম্বাবুয়ের জন্য লাকি গ্রাউন্ডও। শুধু রঙিন পোশাকেই নয়, গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একটি টেস্ট জিতেছে শেভরন্স, তা এই মাঠেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্ট চলাকালীন আকাশের মুখ থাকবে ভার, তাই তো রাজ করবে পেসার। খালি চোখে অসম লড়াই, তবে পরিস্থিতির বিবেচনায় ফেভারিট হয়েও প্রথম টেস্টে পা হরকানোর শঙ্কায় প্রচ্ছন্ন চাপে থাকবে বাংলাদেশি। 6 মাস পর ঘরের মাঠে আবারও আভিজাত্যের ক্রিকেট আলোচনায়, তাই প্রথম ম্যাচের একাদশ। যদিও হেড কোচ ইঙ্গিত দিয়েছেন ম্যাচটির আগের দিনই পরিস্থিতির বিবেচনায় চূড়ান্ত হবে তা। তার ইঙ্গিত সাহসী ক্রিকেটের, তাই তো সবুজ উইকেটে 3 পেসারের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। যেখানে নাহিদ হাসানের সঙ্গী হতে পারেন লোকাল বয় খালেদ নয়, আরেক সিলেটি তানজিম সাকিব। লাক্কাতুরায় তার অভিষেক প্রায় নিশ্চিত।
ওপেনিং স্লটে সাদমানের সঙ্গী হবেন কে, সেই আলোচনায় জাকির নয়, এগিয়ে মাহমুদুল হাসান জয়। শান্ত ফেরায় নাম কাটা যেতে পারে মাহিদুল অঙ্কনের। তবে শেষ পর্যন্ত 3 পেসার তত্ত্বে বাংলার ম্যানেজমেন্ট না হাঁটলে অঙ্কন থাকবেন সেরা 11-এ। মুশফিক ফিরেছেন একাদশে, বাকি নামগুলো তাই প্রত্যাশিত জাকের আর তাইজুল। তবে মিরাজ আঙুলের চোট থেকে সেরে না উঠলে কপাল খুলবে নাইম হাসানের। টেস্টে দীর্ঘ সময় ধরে কিপিং করছেন লিটন কুমার দাস। তিনি না থাকায় উইকেটের পেছনে গ্লাভস পরবেন কে, সেই আলোচনা হচ্ছে বিস্তর। তবে বিসিবি সূত্রের খবর, সিলেট টেস্টে সেই দায়িত্ব পেতে পারেন জাকের আলী অনিক। ভক্তদের জন্য স্বস্তির খবর, শঙ্কা কেটে গেছে ম্যাচ সম্প্রচারে। বাংলাদেশ টেলিভিশনে দেখাবে তা। যারা মাঠে বসে খেলা দেখতে চান, স্বস্তি আছে তাদের জন্য। গেল বছরের তুলনায় কমানো হয়েছে সব গ্যালারির টিকিটের দাম। 50 থেকে 500 টাকায় উপভোগ করা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। সশরীরের পাশাপাশি দর্শকরা টিকিট কিনতে পারবেন অনলাইনেও। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের মতো জিম্বাবুয়েও পরিকল্পনা সাজাচ্ছে পেসারদের ঘিরে। মুজারাবানি, এন গারাভা কিংবা নিয়াচিদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী সফররতরা। তবে চিন্তার কারণ সাবকন্টিনেন্টে খেলার অভিজ্ঞতার অভাব। সিলেটে তাই 22 গজ ছাপিয়ে লড়াইটা দেখছেন মানসিকতার। নাহিদ রানার গতি নিয়ে আলাদা করে কিছু ভাবছে না অতিথিরা। 5 বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সময় ব্যবধানে বদলেছে অনেক কিছুই। বিশ্ব ক্রিকেটে পেছনে হাঁটছে জিম্বাবুয়ে, আর বাংলাদেশ এগিয়ে গেছে অনেকটাই। সময়ের পরিক্রমায় বদলেছে টাইগারদের শক্তিমত্তাও। একটা সময় পর্যন্ত বাংলাদেশ মানেই ছিল মন্থর উইকেট, স্পিনারদের আধিপত্য। বর্তমানে লাল সবুজের পছন্দ পেস বান্ধব উইকেট। সফররত জিম্বাবুয়ের জন্যও বিষয়টা নতুন। এবারের পিচটা ভিন্ন। আগে উইকেট অনেক মন্থর আর স্পিন বান্ধব ছিল, তবে এবার অনেক ঘাস আছে, পেস বান্ধব উইকেট দেখতে পাচ্ছি। পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন অধিকাংশ পিচই সিম বান্ধব। অবশ্য উইকেটে পেসাররা বাড়তে সুবিধা পেলে খুশি হবেন এই জিম্বাবুয়ে ব্যাটার। কারণটা পরিষ্কার, টাইগারদের মতো তাদেরও যে আছে কিছু মানসম্মত পেসার। মুজারাবানি, এন গারাভা কিংবা নিয়াচিরা সাম্প্রতিক সময়ে যেমন সফল জাতীয় দলের হয়ে তেমনি হটকেকে পরিণত হয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও। অতিথিদের আত্মবিশ্বাস যোগাচ্ছে এই পেস ইউনিট। আমাদের দক্ষ কিছু বোলার আছে, কিছু বোলার যারা বিশ্বমানের। এনগারাভা ব্লেসিং আছে, এছাড়া ভিক্টর নিয়েছেও অনেক স্কিলফুল। এছাড়া স্কোয়াডের ট্রেভর গোয়ান্ডো আছে, তাই বলাই যায় লড়াইটা রোমাঞ্চকর হবে। বাংলাদেশের স্কোয়াডও সাজানো হয়েছে 4 পেসার নিয়ে, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাহিদ রানা। উইলিয়ামস অবশ্য উড়িয়ে দিলেন নাহিদের গতির আলোচনাকে। বোলিং মেশিন দিয়েই সাজছে প্রস্তুতি। শেষ কয়েকটা বছরে যেভাবে তাদের পেস এটা গড়ে উঠেছে এবং যাদের মধ্য থেকে এখন বাছাই করতে হয় তা দুর্দান্ত, এবং তোমাদের এই পরিবর্তনটা দেখে আমি খুব খুশি। তবে এখন বিশ্বে অনেকেই বেশি গতিতে বল করে, শুধু একজন না। আমরা প্রস্তুত। বৃষ্টি বাগড়া না থাকায় এদিন সিলেটে পূর্ণ প্রস্তুতি নিয়েছে জিম্বাবুয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নিজেদের পাতা ফাঁদে এবার নিজেরাই ধরাশায়ী ভারত। নারী বিশ্বকাপ আয়োজনে নতুন করে বিপাকে বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান কোয়ালিফাই করায় পূর্বের শর্তানুসারে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। হাতে মোটে 4 মাস সময় থাকায় জানিয়ে লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বল্প সময়ের মধ্যে তাদের ঠিক করতে হবে যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, সম্প্রচার সহ আরও বেশ কিছু বিষয়, যাতে হবে বাড়তি খরচ। সংকটগুলো পরিচিত, তবে কুশীলবে এসেছে পরিবর্তন। এবার বেকায়দায় বিসিসিআই, স্মিত হাসি পিসিবির। রাজনৈতিক বৈরিতায় 2008 সালের পর আর পাকিস্তান সফরে যায়নি মেন ইন ব্লো। তবে এই সময় ভারতে গিয়ে ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ খেলে এসেছে পাকিস্তান। কিন্তু দৃশ্যপট পাল্টে যায় গেল এশিয়া কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের একঘেয়েমি আর মোদী সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় এই দুটো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যায়নি টিম ইন্ডিয়া। পাকিস্তান মূল আয়োজক হওয়া সত্ত্বেও ভারতীয় দল নিজেদের সবগুলো ম্যাচে খেলেছিল দুবাইয়ে। তখনই আইসিসির মধ্যস্থতায় ঠিক হয় 2027 সাল পর্যন্ত ভারতে হওয়া বৈশ্বিক আসর খেলতে পাকিস্তানের কোনো দল, সেটা নারী কিংবা পুরুষ, সে দেশে যাবে না। চলতি বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও 2026-এর টি-20 বিশ্বকাপের স্বাগতিক বিসিসিআই।
সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ হবে ভারতের 5 ভেন্যুতে, মুল্লানপুর, রায়পুর, ইন্দোর, তিরুবনন্তপুরম ও বিশাখাপট্টনম। তবে থাইল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে পাকিস্তান মূল পর্বে জায়গা করে নেয় বিপত্তি বেড়েছে বিসিসিআই এর। কারণ চুক্তি অনুযায়ী এবার হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেশে ফাতিমা সানারা খেলতে যাবে না, তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু হাতে বাকি মোটে 4 মাস। এই স্বল্প সময়ের মধ্যে নতুন করে ভেন্যু চূড়ান্ত করা একটা বড় চ্যালেঞ্জ ভারতীয় বোর্ডের। তার চাইতেও বড় চ্যালেঞ্জ যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা আর সম্প্রচার। তাতে বাড়তি খরচ বাড়বে বিসিসিআই, যা হবে তাদের জন্য মাথা ব্যথার কারণ। এখানেই শেষ নয়, রাউন্ড রবিন লিগ পদ্ধতির বিশ্বকাপে অংশ নিয়ে 8 দলের সবাই একবার করে মুখোমুখি হবে নিজেদের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে ভারতের সেই ম্যাচটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর পাকিস্তান যদি ফাইনালে ওঠে তবে 26 অক্টোবরের ফাইনাল মুল্লানপুরে না হয়ে হবে ভারতের বাইরে। বিসিসিআই কোনো কারণে এই চুক্তি না মানলে পিসিবি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভারতের বিপক্ষে চুক্তি ভঙ্গের মামলাও করতে পারবে। মাহবুব রিমন, সময় সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ঢাকা ডার্বিতে আবারও আবাহনীকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় মোহামেডান। হাই ভোল্টেজ এ ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আলফাজ আহমেদের দল। মর্যাদাপূর্ণ এ লড়াইয়ে নিজেদের প্রমাণে প্রস্তুত দিয়াবাতে সানডেরা। আগের জয়ের আত্মবিশ্বাস 26 এপ্রিলের ম্যাচে কাজে লাগাতে চায় সাদা কালোরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও ঢাকা ডার্বির উত্তাপ। আবাহনী মোহামেডান ম্যাচটি শুধু একটি ম্যাচই নয়, বরং দু দলের সম্মানের লড়াইও। প্রিমিয়ার লিগে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের আগে প্রস্তুতি শুরু করেছে সাদা কালোরা। নিজেদের ক্লাবে উন্নত মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি না থাকায় জাতীয় স্টেডিয়ামের আউটারে অনুশীলনে মনোযোগী সোলেমান, সানডে, মুজাফফররা। এদিন আক্রমণ ভাগ নিয়ে শুরু থেকেই মনোযোগী ছিলেন কোচ আলফাজ আহমেদ। মর্যাদাপূর্ণ ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চায় মোহামেডান। এবারের আসরে 11 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাদা কালো বাহিনী। লিগে মাত্র 1 ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। 2-এ থাকা আবাহনীর সঙ্গে 4 পয়েন্ট ব্যবধান তাদের, তাই শিরোপার রেইসে এগিয়ে থাকছে মোহামেডান। এবার সুযোগ থাকছে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরার। সেই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছে আলফাজ আহমেদের শিষ্যরা। This game will make a lot of difference if we win, and our team have a good spirit now because we just finished winning an important game with Bashundara Kings. We are in good spirits and we hope to go there and take a win. প্র্যাকটিস ফ্যাসিলিটি সংকট থাকলেও মাঠে নিজেদের প্রমাণ করছে সোলেমান, দিয়াবাতে, সানডে, ইম্যানুয়েলরা। এবারের আসরে শিরোপা ঘরে তুলতে পারলে ক্লাব কর্তৃপক্ষের কাছে উন্নত মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি চাওয়া থাকবে কোচের। প্লেয়াররা সবাই উজ্জীবিত, তারা লিগের টপে আছে, তারা এই জিনিসটা টপটা ধরে রেখে এগিয়ে যেতে চায়। আমরা আমাদের শিডিউল অনুযায়ী ট্রেনিং করাচ্ছি। ম্যাচের জন্য আমরা অপেক্ষা করবো 26 তারিখ। আমি থাকি আর না থাকি, যেই আসবে তাকেই যেন একটা সুন্দর একটা মাঠ দেওয়া হয়, যাতে সে ভালো ট্রেনিং করতে পারে। আসলে ভালো মাঠের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ইমপ্রুভমেন্টটা ডিপেন্ড করে। তো আমরা আসলে কষ্ট করে আমরা প্র্যাকটিস করতেছি। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে মোহামেডান। গত বছরের ডিসেম্বরে কুমিল্লায় আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে সাদা কালোরা। সেই জয়ের সুখস্মৃতি আবারও ঢাকা ডার্বিতে ফিরিয়ে আনতে চায় মোহামেডান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র ছাড়াও প্রতিবেশী দেশের সঙ্গে নিজ স্বার্থ রক্ষা করে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার, মত বিশেষজ্ঞের। ভারত পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের তাগিদ। শিগগিরই রোহিঙ্গাদের তালিকা হালনাগাদে কাজ শুরু করবে প্রত্যাবাসন কমিশন। প্রস্তুত আরও 2টি ট্রানজিট সেন্টার। রাখাইনে শান্তি স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। প্রতি বছরই কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। গত 4 বছরে কমেছে 3 লাখেরও বেশি। রেজিস্ট্রেশন করেও অনেকেই দেয় না পরীক্ষা, বাল্যবিয়ে, শিশুশ্রমই ঝরে পড়ার কারণ। এবং এডিপি বাস্তবায়নে ধীরগতি, 9 মাসে মাত্র 37%। কোনো অর্থই ব্যয় করেনি দুদক। স্বাস্থ্য শিক্ষায় খরচ 2%। বিনিয়োগ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এ ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।